বর্তমান বিএনপি সরকারের এমপি নীলোফার চৌধুরী জুলাই আন্দোলন নিয়ে বোমা ফাটিয়েছেন। তার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। যদিও নীলোফার চৌধুরী যে বিতর্ক উস্কে দিয়েছেন তা নতুন নয়, বা এই প্রসঙ্গটি প্রথম উঠছে না। এর আগে তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শেখাওয়াত হোসেনও এই নিয়ে মুখ খুলে পদ হারিয়েছিলেন। নীলোফার চৌধুরী বলেন, জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিল কারা? অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না, কারণ অনেক কিছু বললে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না। যারা আজ বড় বড় কথা বলে তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে এই কাজগুলি করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল আন্দোলনের নেতৃত্ব দিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, যাদের বলা হয় যে তারাই আন্দোলনের মেন, এই আন্দোলনে কারা মেন ছিল কেউ জানে না। আন্দোলনে অংশ নেওয়া একজন আরেকজনকে চেনে না। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পাশের একজন পড়ে গেছে, মনে করছে যে নরমাল পড়েছে, আসলে সে যে মারা গেছে। গুলিটা সামনে থেকে এসেছে নাকি পিছন থেকে এসেছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ নাই, ওটা স্নাইপারের গুলি ছিল। এইসব চক্রান্ত ছিল বলেই তিনি মনে করেন, এবং তিনি হাসনাত এবং সার্জিসদের এই চক্রান্তের মাথা বলে মনে করেন। এরাই বিভিন্ন সময় সেনার সঙ্গে মিলে এগুলি করে থাকতে পারে, কারণ ওইসব মিছিলের সামনে কোনো পুলিশ ছিল না। হয়তো কোনো বাড়ির ছাদ থেকে টার্গেট করে গুলি করা হয়েছে। এখনো অনেকের মনে থাকবে, জুলাই আন্দোলন শেষ হওয়ার পর তদারকি সরকারের সময় বীর বিপ্লবী ছাত্র নেতাদের সঙ্গে সেনার বিরোধ। তখন অনেকে বিভ্রান্ত হলেও এখন সবই জলের মতো স্পষ্ট। সেই বিরোধ ছিল গোপন আতাতের খেলা। সেই হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত স্লোগান মনে আছে? এখন ভাবলে আপনাদের অবাক লাগে না? সেই সময় সেনা বিরোধ ছিল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কৌশল। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে, কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে, জেলখানাগুলোতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। এখন কি সাধারণ মানুষ বুঝতে পারছে হাসনাত সার্জিসরা কখনো সেনার গাড়িতে কখনো সেনা ছাউনিতে কেন ঘুরে বেড়াতো? কেন মিছিলের মধ্যে থাকা মানুষ মারা যেত? পুলিশ গুলি চালালে তো সামনে অথবা পিছনের মানুষের মৃত্যু হবার কথা, কিন্তু কোনো শব্দ ছাড়াই মিছিলের মাঝে থাকা মানুষ কি করে মারা যেত? কারা নির্ভুল নিশানায় মারত আন্দোলনের মাঝে থাকা মানুষদের? স্নাইপার চালানোর প্রশিক্ষণ কি ছিল পুলিশের? তদারকি সরকারের সময়ে শেখাওয়াত হোসেন বারবার প্রশ্ন তোলেন, স্নাইপার দিয়ে কারা হত্যা করলো? পুলিশের কাছে এই ধরনের অস্ত্র থাকে না, তাহলে কারা সাধারণ পোশাকে এই অস্ত্র ব্যবহার করলো? যদিও পরে অনেক ছাত্র নেতার বাড়ি থেকে এই ধরনের অস্ত্র উদ্ধার হয়েছিল। পরে সেনাকে থামিয়ে দেওয়া হয় এবং শেখাওয়াত হোসেনকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের তুরাগ নদের জলে ভেসে উঠেছে 7 ছাত্রলীগ নেতার লাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই এক বাক্যই কয়েক ঘন্টার মধ্যে সৃষ্টি করে তীব্র চাঞ্চল্য। কিন্তু সত্যিই কি ঘটেছিল এমন কিছু, নাকি এটা ছিল সুপরিকল্পিত গুজব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে আসে তথ্যযুদ্ধ, রাজনৈতিক উত্তেজনা এবং ডিজিটাল বিভ্রান্তির এক জটিল বাস্তবতা। ঢাকা তুরাগ নদে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের 7 নেতাকর্মীর দেহ ভেসে ওঠার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুকের বিভিন্ন পোস্ট, ভিডিও এবং লাইভ সম্প্রচারে ঘটনাটিকে নিশ্চিত তথ্য হিসাবে উপস্থাপন করা হলেও পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশ জানায় এমন কোনো ঘটনার সত্যতা তারা পায়নি। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করে এটি একটি ভিত্তিহীন গুজব, যা জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা সামনে আসে। কেউ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন, আবার কেউ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন। তবে এসব দাবির পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ, উদ্ধার তৎপরতার তথ্য, হাসপাতালের রেকর্ড কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমেও স্বাধীনভাবে এমন ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতার সময় গুজব ছড়ানোর প্রবণতা বেড়ে যায়। তুরাগকে ঘিরে ছড়িয়ে পড়া এই আলোচিত ঘটনাটি আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সামনে এনেছে। ডিজিটাল যুগে তথ্যের চেয়ে অনেক সময় গুজব দ্রুত ছড়িয়ে পড়ে।
তাই মৃত্যু, গুম বা রাজনৈতিক সহিংসতার মতো সংবেদনশীল বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে চূড়ান্ত সত্য হিসাবে গ্রহণ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য যাচাই করাই অপরিহার্য। তুরাগের এই ঘটনাকে ঘিরে যতটা না রহস্য তৈরি হয়েছে, তার চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে ডিজিটাল তথ্য যুদ্ধের এই সময় সত্য এবং গুজবের সীমারেখা কোথায়। সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতে বসেও তুরাগ নদীতে ছাত্রলীগের দেহ উদ্ধার নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন শেখ হাসিনা। ছাত্রলীগের কর্মীদের পিটিয়ে নদে ফেলে দেওয়া হয়েছে বলেও তীব্র ক্ষোভ হাসিনার। একদিন না একদিন এই খুনিদের বিচার হবেই দাবি শেখ হাসিনার। একটা মিছিল থেকে 7 জন নাই, তাদেরকে তুলে নিয়ে গেল। আজকে তুরাগ নদীতে 2 জনের লাশ পাওয়া গেল, ক্ষত বিক্ষত। বাকিরা গেল কোথায়? 3 জনের লাশ পাওয়া গেছে, আর 4 জনের খবর এখনো পাওয়া যায়নি। বিধবা মায়ের সামনে দিয়ে প্রাণ থেকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে সকালবেলা লাশ বানিয়ে ফেরত দিল। আলমকে তুলে নিয়ে রাত্রে গ্রেপ্তার করে সকালে লাশ হয়ে আসে। তুরাগ নদীতে পরিকল্পিতভাবে ছাত্রলীগের নেতাকর্মীকে খুন করে ফেলা হয়েছে, আর এই নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শেখ হাসিনার পুত্রেরও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, যাদের দেহ মিলেছে তাদের পরিবারের সঙ্গে থানা থেকে যোগাযোগ করে পরিবারকে দিয়ে একটি অপমৃত্যুর মামলা করানোর জন্য চেষ্টা চলছে। একদিকে হাসিনা বলছেন তুরাগ কাণ্ড হয়েছে সুপরিকল্পিতভাবে, আর অন্যদিকে বাংলাদেশের পুলিশ বলছে অন্য কথা। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, চলতি বছরের মার্চ থেকে জুনের মধ্যে 3 মাসে জেলায় মোট 173টি অপমৃত্যুর মামলা হয়েছে। এর মধ্যে আলোচিত 2টি ঘটনাও অন্তর্ভুক্ত। তবে তুরাগ নদীতে 7টি লাশ উদ্ধারের দাবির কোনো সত্যতা নেই। সমস্ত গুজব এবং অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার শামীমা পারভীন। তাহলে কারা তুরাগ নিয়ে দায় এড়াচ্ছে? পুলিশের দাবি কি পুরোটাই মিথ্যে? উঠছে কিন্তু প্রশ্ন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।